নমস্কার বন্ধুরা, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজকে তৃতীয় দিনে আমরা উপস্থিত হলাম, অর্থাৎ পর্ব 3 অথবা ক্লাস 3 অথবা ডে 3। তৃতীয় দিনে আমরা জিকে নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন যে 2026 সালে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত আর একটা হচ্ছে মিসলেনিয়াস। আপনারা প্রত্যেকেই জানেন যে মিসলেনিয়াসে 100টা এমসিকিউ টাইপ প্রশ্ন আসে জিকে। সেখানে জিকে থাকে 75টি জিকে থাকে। প্রত্যেকটা জিকের মান কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটা প্রশ্নের মান 2 নম্বর করে। তারা সেখানে 150 নম্বর জিকে থাকবে। সেখানে ভারতের ইতিহাস, ভূগোল থেকে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পদার্থবিদ্যা এগুলো থেকে প্রশ্ন তো আসবেই, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, এবং পঞ্চায়েত থেকে আসে। তাই সময় নষ্ট করে আজকে মূল বিষয় চলে যাবো বন্ধুরা। আজকের প্রথম প্রশ্ন: আজাদ হিন্দ ফৌজ গঠন করেন ক্যাপ্টেন মোহন সিং, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, অরবিন্দ ঘোষ। বলে রাখি বন্ধুরা, আজাদ হিন্দ ফৌজ কিন্তু দুটি পর্যায়ে গঠিত হয়েছিল। প্রথম পর্যায়ে মনে রাখবেন 1942 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিং যখন ভারতীয় ব্রিটিশ সেনারা যখন জাপানিদের হাতে বন্দী ছিল তাদের মুক্তি করেন, এবং তাদের নিয়ে জাপানিদের উদ্যোগে এই আজাদ হিন্দ অর্থাৎ INA দল গঠন করার একটা সিদ্ধান্ত নেয়, এবং তিনি প্রথম উদ্যোগ নিয়েছিল। তারপরে কিন্তু রাসবিহারী বসু নেতৃত্বে, আর পরবর্তীকালে দ্বিতীয় পর্যায়ে সেটা মনে রাখবেন 1943 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু কিন্তু এই INA দলটি পুরোপুরি নেতাজির হাতে তুলে দেন, এবং নেতাজি সেভাবে কিন্তু দলটি পরিচালনা করেন, এবং এই আজাদ হিন্দ ফৌজ এই নামকরণটি কিন্তু নেতাজি করেছিলেন, এবং এর মূল মন্ত্র ছিল ঐক্য, বিশ্বাস ও ত্যাগ। তাহলে এখানে উত্তর হবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, মনে রাখবেন সালটা 1942 ফেব্রুয়ারি মাস সিঙ্গাপুরে। কার উদ্যোগ, কে প্রথম উদ্যোগ নিয়েছিল, কে গঠন করেছিলেন? মনে রাখবেন ক্যাপ্টেন মোহন সিং। কিন্তু অনেকেই বলে দেয় কিন্তু রাসবিহারী বসু। মনে রাখবেন প্রথম উদ্যোগ গঠন কিন্তু ক্যাপ্টেন মোহন সিং করেছিলেন। সেটা কিন্তু 1942 খ্রিস্টাব্দে, এটা প্রথম পর্যায়ে ফেব্রুয়ারি মাসে। আর পরবর্তীকালে 1943 সালে কিন্তু নেতাজির হাতে একটা পূর্ণ রূপ পায় সেটা। চলে যাবো আজকে পরবর্তী প্রশ্ন। চলে এলাম আজকের দ্বিতীয় জিকে প্রশ্ন ভারতের ইতিহাস থেকে। দারুণ প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলমান সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ, রফি আহমেদ কিদওয়াই, হাকিম আজমল খাঁ, না বদরুদ্দিন তায়েবজি? উত্তর হবে এখানে মনে রাখবেন অপশন ঘ, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলমান সভাপতি ছিলেন অপশন ঘ বদরুদ্দিন তায়েবজি। মনে রাখবেন সেটা সালটা মনে রাখবেন 1887 মাদ্রাজ অধিবেশনে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল, সেই অধিবেশনে প্রথম মুসলমান সভাপতি ছিলেন উনি। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম একটি পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি বহুবার WBCS পরীক্ষায়, গ্রুপ সি, গ্রুপ ডি এবং SSC পরীক্ষায় এসেছে। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1861 সালে, 1891 সালে, 1890 সালে, 1897 সালে? উত্তর হবে অপশন ঘ 1897 সালে 1 মে, যেটার সদর দপ্তর পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বেলুড় মঠে অবস্থিত। চলে এলাম একটি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেতাজি সুভাষচন্দ্র স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে তার গুরু বলে মানতেন করমচাঁদ গান্ধীকে, চিত্তরঞ্জন দাসকে, যতীন্দ্রমোহন সেনগুপ্তকে, না বিপিন চন্দ্র পালকে? এখানে উত্তর হবে গুরু বলে মানতেন নেতাজি একজন আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী, দেশবন্ধু নামে পরিচিত শ্রদ্ধেয় চিত্তরঞ্জন দাসকে। তার উত্তর হবে অপশন খ চিত্তরঞ্জন দাসকে। চলে এলাম একটি পরবর্তী প্রশ্ন। ভারতে জনসাধারণ সব ক্ষমতার অধিকারী, এই দাবি উত্থাপন করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, আবুল কালাম আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু, না সুরেন্দ্রনাথ ব্যানার্জি? উত্তর হবে অপশন ক মোহনদাস করমচাঁদ গান্ধী। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি বহুবার বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে, কখনো গ্রুপ সি, গ্রুপ ডি, কখনো ফুড এসআই, কখনো মিসলেনিয়াস, কখনো WBCS পরীক্ষায়। প্রশ্নটা VVI। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত থেকে পালিয়ে বিদেশে যান 1940, 1941 সালে, 1942 সালে, 1943 সালে? উত্তর হবে অপশন খ 1941 সালে। তারিখটাও মনে রাখবেন 16 জানুয়ারি মধ্যরাত্রিতে, অর্থাৎ 17 তারিখ পড়ে যাচ্ছে। কোথা থেকে পালিয়েছিলেন? আলিপুর রোড থেকে, তার নিজ বাসভবন থেকে। কোন ছদ্মবেশে পালিয়েছিলেন? পাঠান ছদ্মবেশে পালিয়েছিলেন। কি নামকরণ নিয়েছিলেন? কোন নামে পালিয়েছিলেন? মনে রাখবেন মোহাম্মদ জিয়াউদ্দিন। তাহলে এখান থেকে আমরা 4টে প্রশ্ন পেলাম এই জিকে থেকে। কোন ছদ্মবেশে? পাঠান ছদ্মবেশে। কি নাম ধারণ করেছিলেন? মোহাম্মদ জিয়াউদ্দিন।
তারিখটা কি 1941 সালে 16ই জানুয়ারি। কোথা থেকে? আলিপুর রোড থেকে, নিজ বাসভবন থেকে। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম বন্ধুরা একটি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বার কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে, কংগ্রেসের কলকাতা অধিবেশনে, কংগ্রেসের মুম্বাই অধিবেশনে, না কংগ্রেসের হরিপুরা অধিবেশনে? প্রত্যেকেই জানেন যে 1938 সালে প্রথমবার উনি যে কংগ্রেসের হরিপুরা অধিবেশন, যেটা গুজরাটে হয়েছিল, মনে রাখবেন স্থানটা, প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সেটা হচ্ছে কংগ্রেসের হরিপুরা অধিবেশনে 1938 সালে। আর দ্বিতীয়বার মনে রাখবেন 1939 খ্রিস্টাব্দে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে। উত্তরটা হবে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে। সালটা 1939 সাল এবং গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে উনি দ্বিতীয়বার কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তার উত্তর হবে অপশন ক, ত্রিপুরী অধিবেশন। সালটা মনে রাখবেন 1939 সাল। কাকে পরাজিত করে? না গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে। আর প্রথমবার হয়েছিলেন হরিপুরা অধিবেশনে, যেটা গুজরাটে 1938 সালে। বলে রাখি বন্ধুরা, যখন আপনারা এই ভিডিওটি দেখতে পাবেন, আপনারা ইউটিউবে ভিডিওটি দেখার সময় আপনাদের ডান হাতের ওপরে দেখবে ইউটিউবে যে স্ক্রিনটা আছে, সেই স্ক্রিনের পাশে সেটিংয়ের পাশে যে ক্যাপশন লকটা আছে, যেখানে ট্রান্সলেটটা অন করে রাখলে আমার যে ভয়েসটা সেখানে কিন্তু আপনাদের লেখাটা উঠবে স্ক্রিনেতে। এটা অন করে নেবেন, তাহলে কিন্তু আমার উত্তরগুলো ওখানে আপনারা দেখতে পাবেন, দেখতে অনেকটা সুবিধা হবে আপনাদের লেখার ক্ষেত্রে। চলে যাচ্ছি পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে খিলাফত আন্দোলনের নেতা ছিলেন ভিভিআই মোহাম্মদ আলী এবং আলী জিন্না, মোহাম্মদ আলী এবং শওকত আলী, গ হাকিম আজমল খাঁ ও শওকত আলী, আলী জিন্না এবং হাকিম আজমল খাঁ। উত্তর হবে মোহাম্মদ আলী এবং শওকত আলী ছিলেন ভারতের খিলাফত আন্দোলনের অন্যতম নেতা। তাহলে উত্তর হবে অপশন খ, মোহাম্মদ আলী এবং শওকত আলী ছিলেন ভারতের খিলাফত আন্দোলনের অন্যতম নেতা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন, ভিভিআই ডাব্লিউবিসিএস পরীক্ষায় এবং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় বহুবার এসেছে। পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন ভগৎ সিং, লালা হরদয়াল, গোপালকৃষ্ণ গোখলে, লালা লাজপত রায়। এটার বাংলা মানেটা মনে রাখবেন পাঞ্জাবের সিংহ। কেশর যেমন সিংহের থাকে তার সাহসিকতা এবং তেজস্বিতার প্রতীক, তেমনি লালা লাজপত রায়ের যে সাহসিকতা এবং তার দম্ভ, তার তেজস্বিতার জন্য তাকে পাঞ্জাবের সিংহ বা পাঞ্জাবের কেশরী বলা হতো এবং তিনি ছিলেন কংগ্রেসের একজন চরমপন্থী নেতা। তাহলে উত্তর হবে অপশন খ, লালা লাজপত রায়। চলে এলাম পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেতাজি সুভাষচন্দ্র আজাদ হিন্দ সরকার ঘোষণা করেন 1942 সালে 26শে জানুয়ারি, 1942 সালে 15ই আগস্ট, 1943 সালে 21শে অক্টোবর, 1944 সালে 8ই মে। উত্তর হবে 1943 সালে 21শে অক্টোবর। এই অস্থায়ী সরকারের তিনি নেতাজি হয়েছিলেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশ মন্ত্রী, এতগুলি দায়িত্ব উনি নিয়েছিলেন এবং এর মূল মন্ত্র ছিল ঐক্য, বিশ্বাস এবং ত্যাগ। তাহলে উত্তর হবে অপশন গ, 1943 সালে 21শে অক্টোবর। চলে এলাম বন্ধুরা একটি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় কংগ্রেস পূর্ণ স্বাধীনতাকে যে অধিবেশনে তার লক্ষ্য বলে ঘোষণা করে তা হলো মাদ্রাজ অধিবেশন 1927 খ্রিস্টাব্দ, কলকাতা অধিবেশন 1928 খ্রিস্টাব্দে, লাহোর অধিবেশন 1929 খ্রিস্টাব্দে, এলাহাবাদ অধিবেশন 1930 খ্রিস্টাব্দে। এখানে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বাধীনতাকে যে অধিবেশনের তার লক্ষ্য বলে ঘোষণা করেছিল, উত্তর হবে অপশান গ, লাহোর অধিবেশন 1929 খ্রিস্টাব্দে। আবার বলছি, উত্তর হবে লাহোর অধিবেশন 1929 খ্রিস্টাব্দে। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিভিআই কলকাতা কর্পোরেশনের গণতন্ত্রীকরণের পর প্রথম মেয়র হন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, নেতাজি সুভাষচন্দ্র বসু। এর উত্তরটা আমাকে কমেন্টে আপনারা জানাবেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, চিত্তরঞ্জন দাস না নেতাজি সুভাষচন্দ্র বসু? একটি অপশান বাদ দিয়ে দিলাম, অপশান গ বাদ দিয়ে দিলাম। বিশেষত চিত্তরঞ্জন দাস না নেতাজি সুভাষচন্দ্র বসু না সুরেন্দ্রনাথ ব্যানার্জি? এর উত্তর আপনারা জেনে আমাকে কমেন্টে জানাবেন। চলে যাব পরবর্তী প্রশ্নে। ফরাজি আন্দোলন ছিল মূলত হিন্দু বিরোধী, ইসলাম বিরোধী, জমিদারি ব্যবস্থার বিরোধী ও নীল বিদ্রোহের বিরোধী না সিপাহী বিদ্রোহের বিরোধী? বলে রাখি, ফরাজি বিদ্রোহ একটি ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন
হিসেবে শুরু হলেও পরবর্তীকালে এটি কৃষক বিদ্রোহের বা কৃষক আন্দোলনের রূপ পরিগ্রহ করেছিল। তাই এখানে উত্তরটি হবে বন্ধুরা গ, জমিদারি ব্যবস্থার বিরোধী এবং নীল বিদ্রোহের বিরোধী একটি আন্দোলন। চলে এলাম পরবর্তী প্রশ্ন। ভিভিআই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার সম্ভাবনা প্রবল। জাতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, অরবিন্দ ঘোষ না সতীশচন্দ্র মুখার্জি? জাতীয় মহাবিদ্যালয় বলতে বেঙ্গল ন্যাশনাল কলেজ যেটাকে আমরা বলি, যেটা স্বদেশী আন্দোলনের সময় 1906 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই জাতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ হয়েছিলেন, উত্তর হবে অপশন গ, অরবিন্দ ঘোষ। চলে এলাম পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন বিপ্লবের দ্বারা প্রভাবিত জওহরলাল নেহেরু বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন? ফরাসি বিপ্লব, আমেরিকার বিপ্লব, রাশিয়ার বিপ্লব না তুরস্কে কামাল আতাতুর্কের নেতৃত্বে বিপ্লব? এখানে উত্তর হবে গ, রাশিয়ার বিপ্লবের দ্বারা প্রভাবিত হয়েছিলেন শ্রদ্ধেয় জওহরলাল নেহেরু। চলে এলাম বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল, খুব ভালো প্রশ্ন। 1915 সালে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে সমঝোতা আনার চেষ্টা করেছিলেন অ্যানি বেসান্ত, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি না মোহনদাস করমচাঁদ গান্ধী? এখানে উত্তর হবে অ্যানি বেসান্ত। এছাড়া অ্যানি বেসান্ত ছাড়াও গোপালকৃষ্ণ গোখলে এবং বালগঙ্গাধর তিলক কিন্তু চেষ্টা করেছিলেন নরমপন্থীদের এবং চরমপন্থীর মধ্যে একটা সমঝোতা আনার। তাহলে উত্তর হবে অপশন ক, অ্যানি বেসান্ত। চলে এলাম পরবর্তী প্রশ্নে। একটি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বহুবার ডাব্লিউবিসিএস পরীক্ষায়, মিসলেনিয়াস, ফুড এসআই পরীক্ষায় এসেছে। প্রশ্নটি হচ্ছে কে আন্দামানের নতুন নাম দেন শহীদ দ্বীপ এবং নিকোবরের নাম দেন স্বরাজ দ্বীপ? রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী না জওহরলাল নেহেরু? প্রত্যেকেই পারবেন আশা করি। আপনারা জানেন যে 1943 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে রাজধানীতে গিয়ে সেখানে শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসু শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ এই নামকরণটি করেন। তাহলে আজকে এই পর্যন্ত। বাকি ভিডিওগুলো অর্থাৎ প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস আপনারা দেখে নেবেন, লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে। প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটি চেপে ধরলেই পেয়ে যাবেন বন্ধুরা।